দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। দ্বাদশ শ্রেণীর পাঠ্যের অন্তর্গত ভাত গল্পটি মহাশ্বেতা দেবী রচিত। প্রথম ক্লাস নিশ্চয়ই তোমরা অনুসরণ করেছ। আজ আমরা দ্বিতীয় ক্লাসে পৌঁছে গেছি। দ্বিতীয় ক্লাসে আমরা নার্স এসে বসে এখান থেকে শুরু করে এক মুঠো ফুটিয়ে নেওয়া যায় চমৎকার কৌটো, এই অংশ পর্যন্ত দেখে নেব। প্রত্যেকটি লাইন সম্পর্কে বিস্তৃত যে ব্যাখ্যা তা দেখব এবং তার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ যে অংশগুলি থেকে প্রশ্ন হতে পারে বলে মনে হয় সেগুলো সম্পর্কে আলোকপাত করে দেব। সুতরাং ক্লাসের সঙ্গে থাকো। অবশ্যই যারা এখনো প্রথম ক্লাসটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। দ্বিতীয় অংশে প্রবেশ করবার পূর্বে আমরা প্রথম অংশের শেষ কয়েকটি কথা যা একটু মনে করার চেষ্টা করি। বড় বাড়ির কথা। যে বড় বাড়িতে বাসিনী কাজ করে, বাসিনীর এই বড় বাড়ি, সেই বাড়ির বুড়ো কর্তা তিনি মৃত্যু শয্যায় শায়িত, লিভারে ক্যান্সার। এমন একটা পরিস্থিতিতে যখন ডাক্তার বলে দিয়েছেন আর কোনো আশা নেই, তখন তবুও তাকে বাঁচিয়ে তোলার জন্য ছোট বউয়ের বাবা এনেছেন তান্ত্রিক। তাই বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল এই সমস্ত গাছের কাঠ আদমন করে কাটার এক মাপে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেজন্যই সেখানে এই চরিত্রটির অর্থাৎ উৎসব নামে এই চরিত্রটির ডাক পড়েছে। বাসিনীর সঙ্গে সে এসেছে। ঘটনাক্রমে আমরা দেখেছি সেখানে কালো বিড়ালের লোম তা আনতে গেছে ভজন চাকর, শ্মশান থেকে বালি, এমন অনেক ফরমাস দিয়ে তারা চেষ্টা করছে বৃদ্ধকে শেষবারের মতন বাঁচিয়ে তোলার। এই না খেতে পাওয়া মানুষটি, যে মানুষটি কাঠ কাটার উদ্দেশ্যে সেখানে এসেছিল, তাকে আমরা লক্ষ্য করলাম তার মধ্যে এখনো ভাতের আহিংকে লুপ্ত হয়ে যায়নি। যদিও তার বাড়ি বাদায়, বাদাভূমিতে অনেক চাল, আর সে অনেক চাল, অনেক প্রাচুর্য বাদাভূমি থেকে সরাসরি এসে পৌঁছয় বড় বাড়ির চালের ঘরে, যেখানে ডোলে ডোলে নানা রকম চাল সাজানো আছে। আমরা ঠিক এই অবধি দেখেছিলাম গত ক্লাসে। আজ দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসে আমরা এর পর থেকে দেখে নেব নার্স এসে বসে। বড় বউ নেমে যায় তার শ্বশুর মশাইয়ের কাছ থেকে। এতক্ষণ তার শ্বশুর মশাইয়ের কাছে বসেছিলেন তিনি। ঘটনাক্রমে তিনি ভাবছিলেন তার শ্বশুর মশাই মারা গেলে তারপর তাকে কি আর এত সব কাজ করতে হবে না, যে কাজগুলো সে এতদিন করে এসেছে, যে সেবা শুশ্রূষার মধ্য দিয়ে শ্বশুর মহাশয়কে যত্ন আরতির মধ্য দিয়ে রেখে দেওয়ার চেষ্টা করেছে, সেগুলো কি তার আর করতে হবে না? এসব ভাবতে থাকে বড় বউ। নার্স এসে বসার পরে তিনি নেমে যান। আর খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে। তান্ত্রিক হোমে বসবার আগে হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ওই হাত আরশিকে আরশিতে ধরে রাখবেন, যে হাত আরশির কথা আমরা এখানে দেখেছি। তার সঙ্গে আরেকটু সংযোগ করলেন তিনি। তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন। তাহলে তান্ত্রিক কোথায় বসে আছেন? নিচের হল ঘরে বসে আছেন। তান্ত্রিক কাজ শুরু করবেন। এবার সেই কাজ শুরু করার আগেই সমস্ত খাওয়া দাওয়া সেরে নিতে হবে। বড় পিসিমা বলেন, নামতে পারলে বাছা, চালগুলো তো বের করে দেবে। কাকে উদ্দেশ্য করে বলা হলো? বড় বউকে উদ্দেশ্য করে। বড় পিসিমা বললেন যে নামতে পারলে বাছা, চালগুলো তো বের করে দিতে হবে। এই যে দি, বড় বউ উত্তর দিলেন, ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল চালের ভাত মাছের সঙ্গে। বড়বাবু কনক পানি চাল ছাড়া খান না। মেজো আর ছোটর জন্য 12 মাস পদ্মজালি চাল রান্না হয়। বামুন চাকর ঝিদের জন্য মোটা সাপটা চাল। এই অংশটি আমি অন্য রং দিয়ে লিখে দিয়েছি। এর উদ্দেশ্য এই অংশটি থেকে প্রত্যেকবার একটি এমসিকিউ টাইপ কোয়েশ্চেন অবশ্যই থাকে, যে ঝিঙে শাল চাল বা ঝিঙে শাল চালের ভাত কিসের সঙ্গে খাওয়া হয়, এমসিকিউ কিংবা এসএকিউ হিসেবে এটা আসে। বা রামশাল চালের ভাত বা কনক পানি, এগুলো কেমন। বড় ছোট ছেলে সে কোন চালের ভাত খায়, এখান থেকে আসে। যাই হোক, তো এত ধরনের ভিন্নতা আমরা লক্ষ্য করলাম। এই বহু ধরনের চালের প্রাচুর্যের মধ্যে না খাওয়া মানুষ একটি সে এসে হাজির হয়েছে।
গল্পের প্রথমে শুরুতেই বলে দিয়েছিলাম, গল্পের মধ্যে আমরা পেয়ে যাব একদিকে প্রাচুর্য আর একদিকে প্রাচুর্যহীনতা। এই স্থানে আমরা সেই প্রাচুর্যের সন্ধান আবার একবার পেলাম। বাদার লোকটি কাঠ কাটতে কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠিকরে বেরিয়ে আসে তার। বাদা থেকে আসা ওই লোকটি, যে লোকটির চেহারা কেমন যেন একটা বুনো বুনো মনে হয়েছিল, কেমন একটা উগ্র চাহনি তার। আমরা দেখেছিলাম প্রথম পর্বে কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট, ঘৃণ্য চোখে তাকিয়েছিল তার দিকে বড় বাড়ির মানুষগুলির অধিকাংশই। সে এক সন্দেহের চোখে তাকায়, এত চাল, আসলে তার জানা নেই এত প্রাচুর্য কোথায় অবস্থান করে। হ্যাঁ বাসিনী, এত নানা নিধি চাল। বাসিনীকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করছে ওই চরিত্রটি, যে লোকটি কাঠ কাটছে, যার নাম আমরা পরে পেয়ে যাব, যার নাম হলো উৎসব, যদিও হয়তো পেয়েছি একবার, হ্যাঁ পেয়েছি একবার। তো সে বাসিনীকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ বাসিনী, এত নানা নিধি চাল, এত চাল, এত রকমের চাল? তখন বাসিনী উত্তর দিলেন, বাবুরা খায়, ওই 5 ভাগে ভাত হয়, তাহলে প্রত্যেক দিন 5 ভাগে ভাত হয়। ঝিঙে শাল, রামশাল, কনকপানি, পদ্মজালি এবং বামুন চাকরদের জন্য মোটা সাপটা চাল। ওদের তো আর আশা ইচ্ছা এগুলো অবস্থান করে না, বেঁচে থাকার জন্য বেঁচে থাকা, তাই ওদের জন্য মোটা সাপটা। তাই 5 ভাগে ভাত হয় প্রত্যেক দিন এই বড় বাড়িতে। সুতরাং প্রাচুর্য, এত প্রাচুর্যের মধ্যে আমরা লক্ষ্য করলাম এই মানুষগুলি, একদিকে বাসিনী এবং তার গা সম্পর্কে সেই দাদা, গ্রাম সম্পর্কে সেই দাদা উৎসব, সেখানে এসে হাজির হয়েছে। এরপর কি হলো? হবে নে বাদা এদের এত জমি, এই যে এত চাল, 5 ভাগে ভাত হয়, জিজ্ঞাসা করলো উৎসব। এই উৎসব জিজ্ঞাসা করার পর, নামটি তার ছিল উৎসব, কিন্তু আজ অপভ্রংশের মধ্য দিয়ে তার নাম হয়েছে উৎসব। তাই উৎসব যখন জিজ্ঞাসা করে তখন বাসিনী তার উত্তরে বলে, হবে নে বাদা এদের এত জমি, চাল এনে পাহাড় করেছে, বড় পিসিমা বেচেও দিচ্ছে নুক্কে নুক্কে, আমি বেচতেছি সে চাল। অর্থাৎ বড় পিসিমা সে লুকিয়ে লুকিয়ে বিক্রিও করে দিচ্ছে কখনো কখনো, আর সেই চাল বিক্রির ভার নিজের হাতে তুলে নিয়েছে বাসিনী। অনেক চাল, অনেক প্রাচুর্য। বড় পিসিমার চরিত্রের একটা দিক ধরা পড়লো এই স্থান থেকে। এই বড় বাড়ির মানুষগুলির মানসিকতা বড় পিসিমার খুব একটা কাছের মানসিকতা নয়, অন্তরের মানসিকতা নয়। তাই বড় পিসিমার মধ্যে আমরা প্রথম অংশে যেমন ভাবে দেখলাম, তার কথার মধ্যে একটা কেমন যেন বিদ্রুপাত্মক সুর ঝরে পড়লো, আবার তার আচরণেও তা ধরা পড়ছে। বাধা এদের চাল হয়, তা দে দেখি বাসিনি, এক মুষ্টি চাইল দে, গালে দে, জল খাই, বড্ড যেমন আঁচড় কাটতিছে পেটের মধ্যিখানে, সেই কদিন ঘরে আদা ভাত খাই না, সে দে বাসিনি, ভাগ্যতা করি তোর। আমরা এই স্থান থেকে একজন অনাহার ক্লিষ্ট মানুষের দুঃখ এবং যন্ত্রণার দৃশ্যকে লক্ষ্য করলাম, যে দীর্ঘদিন খায়নি, গালে দে জল খাই, এক মুষ্টি চাইল, এক মুঠো চাল চাইছে বাসিনীর কাছে, যা গালে দিয়ে সে চিবিয়ে জল খাবে। বড় যেমন আঁচড় কাটতিছে পেটের মধ্যিখানে, খুব কষ্ট হচ্ছে তার, অনেকদিন খায়নি সে। সেই কদিন ঘরে আধা ভাত খাই না, রাধা ভাত খাই না। এই রাধা শব্দটি মানে রন্ধন থেকে রাধা আঞ্চলিক ভাষায় পরিবর্তিত হলো অভিশ্রুতির মধ্য দিয়ে। সেই রন্ধন ভাত মানে রান্না করা ভাত, তাই আদা ভাত খাই না, কতদিন রান্না করা ভাত খাইনি। দেবাসিনী, ভাগ্যতা করি তোর, তোকে অনুরোধ করছি, তুই আমাকে খানিকটা চাল দে, আমি তা নিয়ে জল খাই। স্থান থেকে আমরা এই উৎসব নামে চরিত্রটির দারিদ্রতা, যন্ত্রণা আর হৃদয়ের মধ্যে চলতে থাকা এক বেদনার বহিঃপ্রকাশকে অনুভব করতে পারি। আরে আরে কি করো উৎসব দাদা, গা সম্পর্কে দাদা তো হও, কেন বা এমন করতেছ? পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে, আমি ঠিক তাগে বাগে দিয়ে যাব। তাগে বাগে মানে সুযোগ পেলে। বাসিনী বলল, আরে তুমি তো আমার দাদা হও সম্পর্কে, তুমি কেনই বা এমন ভাবে আমাকে বলতে বলছো? ভাগ্যতা করি শব্দের মধ্য দিয়ে তিনি বলতে চাইলেন, আমি তোর কাছে অনুরোধ করছি, প্রার্থনা করছি। এটা শুনে বাসিনী বলল, তুমি তো আমার সম্পর্কে দাদা হও, তুমি এমন করে বলছো কেন? এটা যদি পিসিমা দেখতে পায় তাহলে একদম সর্বনাশ হয়ে যাবে। আমি ঠিক তাগে বাগে দিয়ে যাব। তাগে বাগে মানে সুযোগ পেলে। তুমি হাত চালিয়ে নাও দেখি।
বাবা তুমি হাত চালিয়ে নাও দেখি বাবা, এদেরকে বলিহারি ঝাই, বাসিনী বলছে এদেরকে বলিহারি ঝাই, অর্থাৎ এরা সত্যিই পারে। একটা লোক কদিন খায়নি শুনছো, আগে চারটি খেতে দে। অর্থাৎ বাসিনী স্থান থেকে আমরা লক্ষ্য করলাম বাসিনীর মনের মধ্যে উৎসবের জন্য একটা আন্তরিক স্থান, তা কিন্তু লক্ষ্য করলাম। আসলে সেও তো সেই না খেতে পাওয়া মানুষদের একজন, তাই বাসিনীর মনে হয়েছে, তাই বলতে পেরেছে সে যে বড় বাড়ির এই মানুষগুলো আগে না খেতে পাওয়া মানুষকে এক মুঠো খেতে দিই, তারপর কাজ করুক। তা নয়, আগে কাজ করিয়ে নেবে, তারপর তাকে খেতে দেবে। বাসিনী চালগুলো নিয়ে চলে যাবার সময় মাথা নাড়তে নাড়তে চলে যায়। আসলে তার ভালো লাগে না এমন আচরণ বড় বাড়ির মানুষগুলোর। লোকটির নাম উৎসব, তার নাম কি আসলে? উৎসব। চিরকালে সে উৎসব নাইয়া নামে পরিচিত। আসলে তাদের জীবনে উৎসবের কোনো ভাগ থাকে না, আনন্দ উৎসব তাদের জীবন থেকে চিরকাল হারিয়ে যেতে থাকে। তাই উৎসব নাম বিকৃত অপভ্রংশ হয়ে উৎসবে পরিণত হয়। গত কয়েকদিন সে সত্যি খায়নি, কপালটা মন্দ, তার বড়ই মন্দ। যতদিন রান্না খিচুড়ি দেয়া হচ্ছিল ততদিন সে খেতে পায়নি। হ চন্ননীর মা, চন্ননী রে, তোমরা রা কারো না কেন, কোথা ওইলে গো। আমরা আঞ্চলিক ভাষার যথাযথ প্রয়োগ গল্পকারের গল্পের মধ্যে লক্ষ্য করলাম। আমি প্রথম অংশে বলেছিলাম মহাশ্বেতা দেবীর রচনার অর্থই হলো সেখানে আঞ্চলিক ভাষার এক সুন্দর রূপ, তা আমরা লক্ষ্য করছি এখানেও। আসলে ওই মাটির মানুষ, যে মাটির মানুষগুলি সমাজের জন্য ভাবে, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতাটির কথা মনে পড়ছে, ওরা চিরকাল টানেদার ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাখা ধান কাটে। অথচ ওদের জন্য সমাজ ব্যবস্থা ভাবে কই? ভাবে না। এখানে সেই মানুষদের একজন উৎসব, যার জীবনে উৎসব নেই, উৎসব আনন্দ নেই, চিরকাল দুঃখের সঙ্গে তাদের জীবন কাটাতে হয়। তাই উৎসব নাম অপভ্রংশে হয় উৎসব। তাই উৎসব নামটি অনন্য সমীভবনের দ্বারা তৈরি হয় উৎসবে। সেটাই খেতে পায়নি। রান্না করা খিচুড়ি যতদিন দেয়া হয়েছিল, আসলে উৎসবের মনে পড়ে কথাগুলো। কি মনে পড়ে? রান্না করা খিচুড়ি যতদিন দেয়া হয়েছিল সে খেতে পারেনি। কেন খেতে পারেনি? সে চন্দনী তার মেয়েটির নাম, সেই মেয়েটি, তার মা, এদের সবাইকে খুঁজেছিল। অচন্দনীর মা, চন্দনী রে, অর্থাৎ চন্দনী তোমার মা, সে চন্দনী তাকে ডেকেছে। কিংবা তোমরা রা কারো না কেন, তোমরা সাড়া দিচ্ছ না কেন, তোমরা রা কারো না কেন, রা শব্দের অর্থ সাড়া, তোমরা সাড়া দিচ্ছ না কেন, কেন কোথা ওইলে গো, তোমরা কোথায় গেলে। এভাবে উৎসব দীর্ঘক্ষণ ধরে তাদের খুঁজেছিল, কিন্তু উৎসবের তাদের আর খুঁজে পাওয়া হয়নি। আসলে তাদের কি হয়েছিল আমরা এই অংশ থেকে দেখিনি। বস্তুত এইসব বলে সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে, তখন তার বুদ্ধি হয়ে গিয়েছিল, হয়ে গেছে, এটা হয়ে গিয়েছিল মানে বিকৃত হয়েছিল তার বুদ্ধি। সে যখন তার বউ ছেলে মেয়েকে খুঁজছিল তখন তার বুদ্ধি ছিল না, তখন তার বুদ্ধি বিকৃত হয়েছে। কেন বিকৃত হয়েছে? একদিকে তুমুল ঝড় বৃষ্টি, ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়ে। সে ঘরের মাঝ খুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল। উৎসব তখন ঘরের মাঝ খুঁটিকে ধরে মাটির দিকে দাবিয়ে রাখার চেষ্টা করছিল যাতে ঘরটি উড়ে না যায়। আর তার স্ত্রী তার ছেলে মেয়েকে জাপটে ধরে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল শীতে ঝড়ে জলে। কাবু হয়ে গেছিল তারা। তখন মাঝ খুঁটিটি মাতাল আনন্দে টলছিল, তখন মাঝ খুঁটিটি মাতাল আনন্দে টলে উঠেছিল, ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে ঝেঁপে উঠেছিল। উৎসব বলে চলেছিল ভগবান ভগবান ভগবান, কিন্তু এমন দুর্যোগেও ভগবান কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি। কি অদ্ভুত সুন্দরভাবে গল্পকার উল্লেখ করলেন। সত্যি যখন দুর্যোগ আসে এই দুঃখ দুর্দশাপূর্ণ মানুষদের জীবনে, তখন ঈশ্বর কোথায় থাকেন? ঈশ্বরও তখন বোধ হয় সেই দুর্যোগে নিজেকে বাঁচানোর জন্য কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকেন। তাই ওই মানুষগুলো তখন মাতলার সফিন জলে ভেসে যায় খড়কুটোর মতো। ভগবান ভগবান বলে উৎসব চেঁচিয়ে উঠেছিল ঠিকই, এমন সময় মাতলার জল বাতাসের চাবুকে ছটফটিয়ে উঠে এসেছিল। জল উঠল, জল নামলো, উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল। উৎসব অনুভব করলো তারপর সব শেষ। আসলে সেদিন সেই ঝড় জলের রাতে মাতলার সফেন জল মুহূর্তের মধ্যে উৎসবের জীবনের শেষ উৎসবের রেশটুকুকেও কেড়ে নিয়েছিল।
উৎসবের জীবনের আনন্দের শেষ অবলম্বনকে কেড়ে নিয়েছিল, উৎসবের জীবনের মনুষ্যত্বের শেষ অবলম্বনকে কেড়ে নিয়েছিল। আসলে ভগবান যে কাঁথামুড়ি দিয়ে ঘুমন তখন, তাই উৎসবের জীবনে আর উৎসব এলো না, চিরকালের মতো তা অস্তমিত হলো। সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা, ভয়ঙ্কর সর্বনাশ ঘটে গিয়েছিল, সকাল থেকে বোঝা গিয়েছিল। তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে থাকে। যদি ঘরের চালের নিচ থেকে সাড়া আসে, তার স্ত্রী, তার মেয়ে, তার ছেলে, কি কোথায়? পাগল নাকি উৎসব? সাধন দাসের কথা উৎসব নেয় না। সাধন দাস বলেছিল কে কোথায়, কেউ নেই এখানে। কিন্তু উৎসব সেটা শোনে না, উৎসব আশায় থাকে, আশায় বুক বাঁধে আবার ফিরে আসবে তারা। সাধন বলে তোরেও তো টেনে নেচ্ছিল, গাছে বেঁধে রয়ে গেলি, অর্থাৎ গাছে বেঁধে রয়ে গেছিস, তোকেও তো নিয়ে চলে যাচ্ছিল মাতলা। উৎসব বলে রাগ আর অচন্দ্রনীর মা, ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না। সত্যি উৎসব চেয়েছিল সেই দুঃখ যন্ত্রণার মধ্যেও তার পরিবারকে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করতে, একটুখানি উৎসব আনন্দের রেশ যদি উৎসবের জীবনে আসে, তাই চেষ্টা করেছিল সে। তাই ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না। তাছাড়া টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে, তার মধ্যে ছিল নিভুই উৎসবের জমিচে দরখাস্তের নকল। উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া, সে কৌটোটাই বা কোথায়? আসলে উৎসবের ঘরের পাশ ছেড়ে নড়তে না চাওয়ার আরো একটা কারণ ছিল। উৎসব বুঝেছিল তার সকলই গেছে নদী স্রোতে, তার জীবনের সমস্ত অবলম্বন হারিয়ে গেছে। তবু শেষ অবলম্বন যদি ওই ঘরের স্থানটুকু, যে জায়গাটুকু এখন অবস্থান করছে, সেই জায়গাটুকু যদি ফিরে পাওয়া যায়, তাই একটা কৌটোর মধ্যে ওই ঘরের কাগজটি ছিল, সেই কৌটোটাও খুঁজে বেরিয়েছিল সে, কিন্তু সেটিও আর পাওয়া হলো না। আসলে উৎসবের জীবন থেকে সমস্ত কিছুই ভয়ঙ্কর সফেন মাতলা কেড়ে নিল। যার নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি, সে রান্না খিচুড়ি খেতে পারেনি। কারণ এমন পরিস্থিতিতে কি হয়, সরকারি ভাবে বা বেসরকারি কোনো এনজিও সংস্থা, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন কিছু তারা এই দুঃখ দুর্দশাপূর্ণ মানুষের পাশে গিয়ে দাঁড়ায় এবং তাদের অন্যের সংস্থান করে। কিন্তু উৎসবের তাও খাওয়া হয়নি। আসলে উৎসব খুঁজে বেরিয়েছিল তার অবলম্বনগুলি, বেঁচে থাকার অবলম্বনগুলি, পারিবারিক অবলম্বনগুলি, তার ভূমির অবলম্বনটুকু। তারপর যখন তার সম্বিত ফিরল, তখন যখন তার মনে হলো না এগুলি আর ফিরে পাওয়া সম্ভব নয়, তখন আর খিচুড়ি নেই, খিচুড়ি তখন থাকে না। কারণ এই সরকারিভাবে বা বেসরকারি এনজিও সংস্থাগুলি একটি নির্দিষ্ট সময়ের জন্য এভাবে খাবার বিলি করে, তারপর তারাও ফিরে যায়। তারপর যখন সে গেল, তখন পেল সেখানে ড্রাইডোল মানে শুকনো কিছু খাবার। আর সেই ড্রাইডোল খেয়েই সেগুলো চিবিয়েই সে জল খেয়ে পেট ভরিয়েছিল। এইভাবে কিছুদিন যায়। তারপর গ্রামের লোকজন বলে মরেছে যারা, তাদের শ্রাদ্ধ করতে হবে, যারা মারা গেছে তাদের শ্রাদ্ধ শান্তি করতে হবে। এই কাজ করার জন্য তারা মহানাম শতপথীকে খবর দেয়। এই নামটি মনে রেখো, এমসিকিউতে আসে। এই মহানাম শতপথী একজন ব্রাহ্মণ পণ্ডিত, তাকে খবর দেওয়া হয়। কিন্তু মহানাম এখন আর দুটো গ্রামে অনুরূপ শ্রাদ্ধ শান্তি সেরে তবে এখানে আসবে। সুতরাং আমরা বুঝতে পারি সর্বনাশের বহরটা কত ব্যাপ্ত, কত ভয়ঙ্কর, কত তীব্র, কত সুদূর প্রসারী। তাই গ্রামকে গ্রাম এভাবে অসংখ্য মানুষকে কেড়ে নিয়েছে নদীর স্রোত, নদীর ধারা। গ্রামবাসী অন্যেরা মাছ, গুগলি, কাঁকড়া যা পাচ্ছে ধরতে লেগেছে। জীবন থেমে থাকে না, জীবন গতিশীল। তাই সেই গতিশীল জীবনের উপর নির্ভর করে গ্রামবাসী যারা এখন বেঁচে আছে কয়েকজন, তারা কি করছে? মাছ, গুগলি, কাঁকড়া এগুলো ধরতে শুরু করেছে, যাতে আবার জীবিকা নির্বাহ করা সম্ভব হয়। উৎসবকে সাধন বলে, তুমি একা কলকাতা যাবো বলে নিচে পা উঠলে কেন? সরকার ঘর করতে খরচা দেবে, শুনছো না? উৎসব আসলে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কি সিদ্ধান্ত? সে কলকাতায় আসবে। কেন কলকাতায় আসবে? কারণ সে শুনেছে কলকাতায় অনেক ভাত, কলকাতায় অনেক অর্থের সংস্থান আছে, অন্যের সংস্থান আছে, তাই সে কলকাতায় আসবে। তাই উৎসবকে সাধন বলেছিল, কি বলেছিল? বলেছিল তুমি জানো না সরকার থেকে ঘর করবার জন্য টাকা দেবে, খরচা দেবে। উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায় ও বলে সে একটা কথা বটে, সে একটা কথা বটে। উৎসব ভাবে তাই তো, ঘর করতে যদি খরচা দেয় তাহলে তো ভালোই হয়। কিন্তু উৎসব তো এও জানে তার কাগজটি হারিয়ে গেছে তার পরিবারের কাছের মানুষগুলির সঙ্গে। ঘটনাক্রমে উৎসব তাই বাধ্য হয়েছিল সেদিন
তার গ্রাম্য ভূমি, তার স্মৃতি সমস্ত ফেলে রেখে কলকাতার উদ্দেশ্যে চলে আসা। ঝড়ে জলে আর কি হলো, মা ভাই বোন আছে না গেছে দেখতে, বাসিনী আসতে পারেনি। তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল। ওরা কিছুকাল ঠিকে কাজ করবে। ঠিকে কাজ করা মানে অন্যের অধীনে কিছু দিনের জন্য কাজ করা। উৎসব আগেও গিয়েছিল একবার। বাসিনী যেখানে কাজ করে সে ঘর বাড়ি দেখেছিল বাইরে থেকে। ঠাকুর বাড়িতে, বারবাড়িতে ঠাকুর দালান আছে, মন্দিরের মাথায় পিতলের ত্রিশূলটা দেখেছিল, অর্থাৎ প্রাচুর্য দেখেছিল সেখানে। বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢালা ভাত, এই গল্প গ্রামে সবাই শুনেছে। উৎসবের হঠাৎ মনে হলো কলকাতায় গিয়ে খেয়ে মেখে আসি। উৎসবে কি মনে হলো, কলকাতায় যাই, গিয়ে খেয়ে মেখে আসি। আসলে অনেক প্রাচুর্য আছে, গেলে হয়তো এক মুঠো জুটতে পারে। তাই উৎসব চেয়েছিল সেদিনের মতন বেরিয়ে পড়তে, কারণ আর তো অবলম্বন নেই গ্রামের বুকে। তার বেঁচে থাকার শেষ অবলম্বন তাও তো নিঃশেষ হয়েছে। তাই সমস্ত মায়া কাটিয়ে সে কলকাতার উদ্দেশ্যে এলো, এবার নিজেকে বাঁচিয়ে রাখার স্বার্থে। তাই বেরিয়ে পড়লো একদিন। কেন মনে হয়েছিল তা সে বলতে পারে না। উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘরদোর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল উপসের জন্য, এবং তার সঙ্গে সবাইকে হারিয়ে তার মন যেন কেমন হয়ে গিয়েছিল। মাথার ভেতরটা ঝিমঝিম করে, কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। খুব ভাবে সে, না না এইবার গুছিয়ে ভাবতে হচ্ছে। কি যেন হলো তা এখনো দিশে হচ্ছে না তার তেমন। আসলে উৎসব ভাবতে পারে না, সবই হারিয়ে গেছে তার জীবন থেকে। এই সবই হারিয়ে যাওয়াকে গল্পকার একটা অসাধারণ উপমায় এখানে ব্যঞ্জিত করলেন। উৎসবের জীবনে উৎসব আসার পূর্বেই রঙিন ভাব কোথায় যেন মিলিয়ে গেল, ধূসর হলো তার জীবন। ভাবতে গেলেই তার প্রথমে মনে হয় ধানে গোছ আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে। একটা ধান গাছ ফুলে ফেপে ওঠে, গোছ আসে, ফসল ফলে, কৃষকের মুখে হাসি ধরে। কিন্তু সেই সবুজ ধান গাছে, সেই সবুজ ধান গাছের ক্ষেতে যদি বন্যার জল প্রবেশ করে তাকে রংহীন করে তোলে, বর্ণহীন করে তোলে, তার অর্থ এই চাষির মুখ থেকে হাসি কেড়ে নেওয়া। ঠিক তেমনি ভাবে উৎসব একটু একটু করে তার পরিবারকে নিয়ে দারিদ্রতার সঙ্গে লড়াই করে, অসম লড়াই করে চেয়েছিল বেঁচে থাকতে, মানুষ হতে, জীবনে উৎসবের আয়োজন করতে, কিন্তু হয়ে ওঠেনি। সব হারিয়ে তাই তার মাথার ভেতরটা কেমন যেন হয়ে গিয়েছিল। গল্পকার এখানে এই স্থানে গল্পকার এক অসাধারণ উপমার মধ্য দিয়ে উৎসবের জীবনকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন। বর্ণহীন উৎসবের জীবন রং আসার পূর্বেই মিলিয়ে গেল। কার্তিক মাসেই ধান খড় হয়ে গেল। তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল। আসলে শুধুমাত্র উৎসবের জীবনে এইরকম বর্ণহীনতা নয়। উৎসব যার বাড়িতে কাজ করত তার নাম সতীশ মিস্ত্রি। তার অনেক ধান, হরকুল, পাটনাই, মোটা, 3 ধরনের ধান। এই 3 ধরনের ধানের মড়ক আছে তার, কিন্তু ঘটনাক্রমে সেই 3 ধরনের ধানে মড়ক লেগেছে তার। কার্তিক মাস কিছুদিন পরেই ধান আসবে, কিন্তু এইরকম বন্যায়, এইরকম নদীর ভয়ঙ্কর রূপে সমস্তই ক্ষত বিক্ষত হয়েছে, সমস্তই নস্যাৎ করে দিয়েছে। সেখানে কোথায় যেন এতটুকু বেঁচে থাকার আশাও অবশিষ্ট নেই। সতীশ মিস্ত্রির এমন অবস্থা দেখে উৎসব দুঃখ করেছিল, তার মাথায় হাত পড়েছিল। কি করে বাঁচবে সে? আসলে উৎসবের মতো মানুষেরা আরেকজনের দুঃখে কাতর হয়, যাদের প্রাচুর্য আছে তাদের দুঃখে কাতর হয়, কিন্তু উল্টোটি হয় না। প্রাচুর্যপূর্ণ মানুষ কখনোই এই দুঃখপূর্ণ সর্বহারা মানুষদের পাশে গিয়ে দাঁড়ায় না। উৎসব তো সতীশের বাবুর জমিতে কাজ করে এই কমাস বেঁচে আর থাকে। উৎসব, মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? কাঁদবো না সাধনবাবু, কাঁদবো না? লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে, তা কাঁদবো না এতটুকু? আমরা খাবো কি? অর্থাৎ সতীশ বাবুর উপরেই নির্ভর করে থাকে এই মানুষটি। সুতরাং সতীশ বাবুর প্রতি তার মূল্যবোধ তা আছে। তাই সেই মূল্যবোধে অন্বিত হয়ে উৎসব কেঁদেছিল, ভয়ঙ্কর ভাবে কেঁদেছিল, দুঃখ করেছিল। আসলে তার দুঃখ করার পিছনে লুকিয়েছিল আরো অনেক ঘটনা। তার স্বজন হারানোর যন্ত্রণা, যে স্বজন হারানোর যন্ত্রণা তাকে আর মানুষ রাখেনি, তাকে প্রেত করেছিল। তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা, আগুন লাগা অর্থাৎ সর্বনাশ হয়ে যাওয়ার কথা। তারপর মনে পড়ে সে রাতে ঝড় হয়। কি মনে পড়ে? সেই রাতে ঝড় হয়।
ঝড় হয়েছিল সেই রাতে। সেই সন্ধ্যায় অনেক দিন পর বাদে সে পেট ভরে খেয়েছিল। উৎসবের জীবনে একটু একটু করে উৎসব আসছিল তার পরিবারকে অবলম্বন করে। এই এত হিঞ্চে সেদ্ধ আর এত গুগলি সেদ্ধ নুন আর লঙ্কা পোড়া দিয়ে। এই মানুষগুলোর জীবনে এটুকুই অনেক প্রাচুর্যের, অনেক পাওয়া। হিঞ্চে সেদ্ধ এক ধরনের শাক, গুগলি সেদ্ধ আর নুন লঙ্কা পোড়া, যথেষ্ট তাই। দিনটা এমন ছিল যে সেদিনে গ্রামের সকল উৎসবরা ভরা পেট খেয়েছিল। আসলে তাদের জীবনে নেমে আসবে সর্বনাশের দিক, তাদের জীবনে বাজতে চলেছে সর্বনাশের ডঙ্কা। তাই শেষবারের মতন তারা যেন এতটুকু আনন্দ অনুভব করেছিল। খেতে খেতে চন্দ্রনীর মা বলেছিল, দেবতার গতিক ভালো নয় কো, নৌকো নে যারা ভেড়েছে বুঝিবা বোট মারা পড়ে। এই কথাটাও তার বেশ মনে পড়ে। নৌকো নিয়ে যারা বেরিয়েছে তারা বুঝি মারা পড়ে, চন্দ্রনীর মা বলেছিল। এটাও মনে পড়ে তার। সব কথা সে ভাবার চেষ্টা করে। উদ্দেশ্য এই, ভেবে যদি নিজে খানিকটা হালকা হতে পারে। তারপর মনে পড়ে মাঝ খুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে। মা বসুমতী যেমন সে খুঁটি ধরে রাখতে চায়নি, উগরে ফেলে দেবে। ভগবান ভগবান ভগবান। তারপর বিদ্যুৎ চমকে ক্ষণিক আলোয় দেখা মাতলার সফেন জল ছুটে আসছে। ব্যাস, সব খোলামেলা একাকার। তারপর থেকে কি হলো, কোথায় গেল সব? তুমি কোথায়, আমি কোথায়? উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া। সব শেষ হলো উৎসবের জীবন থেকে। মাতলার সফেন জল, মাতলার সফেন ঘোলাটে জল উৎসবের জীবনের সমস্ত রং মুহূর্তের মধ্যেই ঘোলায় পরিণত করলো, বর্ণহীন করে দিল। তাই উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া, এই পরিচয়টুকু আজ হারিয়ে গেল মাতলার গভীরে। মাতলার গভীর উৎসবের জীবন থেকে তার সন্তান, তার স্ত্রীকে কেড়ে নিয়ে সমস্তই নিঃশেষ করে দিল আজ। কাগজ সহ কৌটোটা কোথায়? বড় সুন্দর কৌটোখানি গো। চন্দ্রনীদের যদি রেখে যেত ভগবান, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ। তাহলে সে কৌটো নিয়ে সবাই ভিক্ষে বেরোতো, প্রয়োজন হলে তারা ভিক্ষেও করত। উৎসব সেই ভিক্ষের মধ্য দিয়ে জীবনকে যাপন করতে চাইতো। কিন্তু আজ আর উৎসবের সেই ইচ্ছেটুকুও নেই। সতীশবাবুর নাতি ফুট খায়, উৎসব কৌটোটা চেয়ে এনেছিল। অমন কৌটো থাকলে দরকারে এক মুঠো ফুটিয়ে নেওয়া যায়। চমৎকার কৌটো। সুতরাং সার্বিকভাবে এই স্থান থেকে আমরা লক্ষ্য করলাম উৎসব তার ফেলে আসা দিনের, তার ফেলে আসা সেই সকল দিন, যে দিনটি, যে সন্ধ্যাটি তার জীবনকে ভয়ঙ্কর রূপ এনে দিয়েছে, যে দিনটি, যে সন্ধ্যাটি তার জীবনকে অন্ধকার এনে দিয়েছে, যে দিনটি, যে সন্ধ্যাটি তার জীবনকে বর্ণহীন করে দিয়েছে, সেই সন্ধ্যার কথা স্মরণ করছেন তিনি বারে বারে। তিনি কাটতে কাটতে হঠাৎ করে আবেগ আচ্ছন্ন হয়ে পড়েন। যে আবেগের বশে তিনি ফিরে যান সেই সন্ধ্যায়, তার পরের কটা দিনে। এই স্থান থেকে আমরা উৎসবের জীবনের এই ভয়ঙ্কর পরিণতির সন্ধান পেলাম। আজকের ক্লাসে এতটুকুই থাক। এবার আমরা এই অংশের মধ্যে যে প্রশ্নগুলি অনুশীলন করব সেগুলি দেখে নিই ধারাবাহিকভাবে। আমি শুধুমাত্র প্রশ্নের লাইনগুলো উল্লেখ করে দিয়েছি। আমি প্রশ্ন বলে দিচ্ছি, নাম্বার কি হতে পারে এর তাও বলে দিচ্ছি, তোমরা লিখে নিও। বড় পিসিমা বেচেও দিচ্ছে নুক্কে নুক্কে, আমি বেচতেছি সে চাল। উদ্ধৃত উক্তিটির বক্তা কে? যার সম্পর্কে বলা হয়েছে এই উক্তির মধ্য দিয়ে তার কোন মানসিকতার সন্ধান পাওয়া গেল? 1+2 এরকম রীতিতে হতে পারে, তোমরা এইভাবে লিখো। দ্বিতীয় প্রশ্ন, মাঝ কোটিটা মাতাল আনন্দে টলছিল, উক্তিটি কার? উক্তিটি কার? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হবে, উদ্ধৃত উক্তির মধ্য দিয়ে যে কঠিন পরিস্থিতির চিত্র অঙ্কিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। 1+4 অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। কিন্তু এর সঙ্গে একই রকম ভাবে আরো প্রশ্ন থাকতে পারে, কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি। কোন দুর্যোগের কথা বলা হয়েছে সেই দুর্যোগের পরিচয় দাও। কেমন? 3 নম্বরের প্রশ্ন হতে পারে, উদ্ধৃত উক্তির মধ্য দিয়ে গল্পকারের যে ব্যঞ্জনার্থমূলক দিক
প্রকাশিত হয়েছে তা সংক্ষেপে লেখো। 3+2 প্যাটার্নে হতে পারে এই প্রশ্নটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি লাইন পরপর 2 এবং 3। কেমন? 4 নম্বর, উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল। একই উত্তর হবে, উৎসবের সংসার কিভাবে মাটিতে লুটোপুটি গিয়েছিল। 2 আর 3 উত্তর কিন্তু একই রকম ভাবে হবে। 5 নম্বরের প্রশ্ন হতে পারে, সকাল হতে বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা, এই সর্বনাশের বহরের পরিচয় দাও, তা কিভাবে উৎসবদের জীবনকে বিষাক্ত করে তুলেছিল। কেমন? 3+2 প্যাটার্নের প্রশ্ন হতে পারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটিও। এই অংশে কিন্তু অত্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না, সে বলতে কার কথা বোঝানো হয়েছে, সে কেন নড়তে চায়নি, তারপর সে কি বা করেছিল। 1+2+2 এরকম হতে পারে, এতে 1+2+2। কেমন? 7 নম্বর প্রশ্নে, এক রাতে বউ ছেলে মেয়ে ঘরদোর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল। কার সম্পর্কে কথা বলা হয়েছে? বউ ছেলে মেয়েদের সে কিভাবে হারিয়েছিল, সে কেমনই বা হয়ে গিয়েছিল। 1+2+2 এই প্যাটার্নের হতে পারে। সুতরাং এই অংশটি থেকে আজকের ক্লাসে আর শেষে ধানে গোছ আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে। উদ্ধৃত উক্তির মধ্যে যে ব্যঞ্জনার্থমূলক দিক ধরা পড়েছে তা নিজের ভাষায় বিবৃত করো। 5 নম্বরের প্রশ্ন হতে পারে, উৎসবের জীবনের সঙ্গে এর বিবৃতি তোমরা চেষ্টা করবে তুলে ধরার, উপমিত করবার চেষ্টা করবে। আর যদি মনে হয় এই প্রশ্নগুলির মধ্যে কোনোটি নিয়ে কোনো সমস্যা আছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না, নিশ্চয়ই পরবর্তী কোনো ক্লাসে বলে দেব। আমরা তো এই গল্পটি 4টি ক্লাসে সম্পন্ন করব, সবে 2টি হলো, বাদ বাকি ক্লাসগুলোর সময় নিশ্চয়ই কখনো না কখনো বলে দেব। যাই হোক, আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্ব বহন করছে, কারণ এই প্রশ্নগুলি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসে থাকে। সুতরাং অনুশীলন করো। আরেকটি কথা, এই কথাটিও বেশ মনে পড়ে, এটা 1 নম্বরের প্রশ্ন, সেই জন্য যাই হোক, যে এই প্রশ্নগুলো তোমরা দেখে নিও আর নিজে লেখার চেষ্টা করো, সুন্দরভাবে লেখার চেষ্টা করো। বারবার শুনো ক্লাসটি, কারণ বারবার ক্লাস শোনার মধ্য দিয়ে তোমরা কিন্তু সুন্দরভাবে লিখে নিতে পারবে সেই প্রশ্নের উত্তরটি, যে প্রশ্নটি তোমাদের কাছে অনেক কাঠিন্য নিয়ে আসছে। সকলকে ধন্যবাদ।